নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে যে বিষয়টা নিয়ে এই সকাল 9টার ভিডিওতে আলোচনা করব সেটা এতক্ষণে আপনারা থাম্বনেইলে দেখেছেন। আমি সেই বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে শুধু অনুরোধ করব যে আপনারা নিশ্চয়ই আমার বক্তব্য যে একেবারে প্রতিটা অক্ষর মানতে হবে এরকম তো কোনো কথা নেই। আপনাদের কোনো ভিন্ন মত থাকতে পারে, আপনারা আপনাদের মতামত এটা জানাবেন এই কমেন্ট সেকশানে। এবং সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এইটুকু বলি যে আপনাদের যে মতামত সেই মতামতগুলো নিয়ে এবং আমার নিজস্ব মতামত নিয়ে আমি সবটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মেল করব। দেখুন, যে এসএসসির মামলা চলছে সুপ্রিম কোর্টে, যেটা হাইকোর্টে পুরো 26,000 চাকরিরত যারা তাদের যে প্যানেলটা বাতিল হয়ে গেছে তারই শুনানি চলছে সুপ্রিম কোর্টে। এখন এই সুপ্রিম কোর্টের শুনানিতে বিভিন্ন পক্ষের বক্তব্য, এসএসসি, রাজ্য সরকার, তারপরে মধ্যশিক্ষা পর্ষদ, সবাইয়ের মতামত আলাদা করে সুপ্রিম কোর্ট শুনেছে। এখন এই চাল থেকে কাঁকড় বাছাই করাটা নিয়ে একটা মহা সমস্যা দেখা দিয়েছে। রাজ্য সরকার কিন্তু এই সেগ্রিগেশন নিয়ে একটি কথাও বলেনি। যতটুকু শুনেছি তারা শুধু গিয়েছিলেন যে সুপারনিউমারি যে পোস্ট তৈরি করেছিল মন্ত্রিসভা, যেটা তারা পারেন না, সেই ব্যাপারটা নিয়ে যেন সিবিআই তদন্ত না হয় বা কোনো শাস্তিমূলক ব্যবস্থা না গ্রহণ করা হয়, তার জন্য আবেদন করে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। এখন রাজ্য সরকারের অধীনস্থ যে দুটো সংস্থা এসএসসি এবং বোর্ড, তারা কিন্তু এই সেগ্রিগেশন তো করতে চাইছেই না, এমনকি তারা বিভ্রান্ত করছে স্বয়ং আদালতকে। হাইকোর্টে একরকম সংখ্যা জানিয়েছে, সুপ্রিম কোর্টে একরকম সংখ্যা জানিয়েছে, দুটো সংস্থা এক এক রকম করে সংখ্যা জানিয়েছে এবং তারা কিন্তু মুখে অন্য সংখ্যার কথা বলছে। সর্বশেষ যেটা জানা গেছে যে সর্বশেষ শুনানিতে তারা জানিয়েছে যে 10,750 জন তারা অযোগ্য বা অবৈধভাবে চাকরি পেয়েছে। এখন বাকিদের মধ্যে যে সবাই যোগ্য এটাও কিন্তু তারা গ্যারান্টি দিয়ে বলছে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারে সর্বশেষ যে শুনানিটা হয় সেখানে মামলাকারী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় এরা মূলত বক্তব্যটা রেখেছেন এবং সেখানে বিকাশবাবু খুব পরিষ্কারভাবে একটা প্রস্তাব দিয়েছেন যে এই সমস্যাটা সমাধান করতে গেলে পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়ে নতুন করে পরীক্ষা হোক। তার কারণ হচ্ছে যে এখানে র্যাঙ্ক জাম্প হয়েছে, এখানে আপনার পরীক্ষা না দিয়েই কেউ চাকরি পেয়েছে, বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে, অসংখ্য দুর্নীতি হয়েছে। তো আমার কথা হচ্ছে, এবং দুর্নীতির কথাটা স্বীকারও করেছে এসএসসি এবং বোর্ড, সংখ্যা নিয়ে নানান সময় নানান কথা বলছে। আসলে তারা চায় না, রাজ্য সরকার বা রাজ্য সরকারের অধীনস্থ এই দুটো বোর্ড তারা চাইছে না আদৌ সেগ্রিগেট করতে। কারণ সেগ্রিগেট করে যদি প্রকৃত অযোগ্যদের যদি তারা তালিকা দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারা গিয়ে কলার ধরবে, কারণ টাকা দিয়ে চাকরি পেলে তারা তো কলার ধরবেই। বরং সেগ্রিগেট না করতে পারলে যদি পুরো প্যানেলটা, তারা চাইছে পুরো প্যানেলটা বাতিল হয়ে যাক, তাহলে পুরো প্যানেলটা বাতিল হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু তারা এটা বোঝাতে পারবে যে দেখো কোর্ট সবাইকেই বাতিল করে দিয়েছে, সুতরাং সেক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই। আর একটা হচ্ছে যে এই যে টাকাটা বেঁচে যাবে, এই টাকাটা দিয়ে আবার সামনের যে বাজেট হবে 12ই ফেব্রুয়ারি থেকে বিধানসভার অধিবেশন, বাজেট অধিবেশন, সেই অধিবেশনে আবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে যাবে। একবারে ডোল পলিটিক্সটা খুব ভালো করেই এ রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারবেন। এখন প্রশ্নটা হচ্ছে যে বিকাশবাবু এই যে প্রস্তাবটা দিয়েছেন, এই প্রস্তাবের আবার বিরোধিতা করেছে এসএফআই নেতা দেবাঞ্জন কি বলেছে একটু শুনে নিন। আমাদের পরিষ্কার স্ট্যান্ড, যোগ্য অযোগ্য আলাদা করতে হবে। যদি রিএক্সামিন করতে হয় তাহলে যারা অযোগ্য মনে করা হয়েছে, যাদেরকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে ইনভেস্টিগেশন প্রসিডিওরের মাধ্যমে,
তাদেরকে রিএক্সামিন করো। যারা যোগ্যতার ভিত্তিতে পেয়েছে তারা কেন রিএক্সামিন করো? তারা তো স্বচ্ছ পদ্ধতিতে নিজেদের মতন করে পড়াশোনা করে হেঁটে তারপরে পরীক্ষা দিয়ে তারা পেয়েছে। শুনলেন, অর্থাৎ একটা কথা ঠিক যে বিকাশবাবু যে কথাটা বলেছেন সেইটা কিন্তু আইনের কথা বলেছেন। এই যে প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি, সেই দুর্নীতির ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কিছুতেই এতগুলো শুনানির পরেও সুপ্রিম কোর্টে কোনোভাবেই যে এই সেগ্রিগেট করা যাচ্ছে না, প্রকৃত যোগ্য কারা প্রকৃত অযোগ্য কারা সেটা সেগ্রিগেট করা যাচ্ছে না। তার জন্যই কিন্তু বিকাশবাবু এই প্রস্তাবটা দিয়েছেন। আইনের দিক থেকে উনি 100% ঠিক। আবার এসএফআই যে কথাটা বলছে সেটাও ঠিক, কারণ যোগ্যরা আজকে ওর মধ্যে তো রয়েছে, সবটাই তো অযোগ্য নয়। যারা প্রকৃত যোগ্য, যারা চাকরি দিয়ে মেধার ভিত্তিতে যে অংশটা চাকরি পেয়েছে, তাদের একজনেরও যেন চাকরিটা না যায়। ব্যক্তিগতভাবে আমি সেটাই চাই, আমার ব্যক্তিগত মত এটা। এখন তাহলে আপনারা বলতে পারেন যে তাহলে এই যখন কঠিন পরিস্থিতি, বিকাশবাবু আইনের কথা ঠিকই বলেছেন, তাহলে আবার আপনি বলছেন যে একজনের যেন যোগ্যদের চাকরি না যায়, তাহলে এটা সম্ভব কীভাবে? কারণ সেগ্রিগেট তো করা যাচ্ছে না। দেখুন, বিষয়টা হচ্ছে যে 10,750 জন অযোগ্য বলে লিখিতভাবে যে তালিকাটা জমা দিয়েছে, এখন এই তালিকার ভিত্তিতে আমার প্রস্তাব, ব্যক্তিগতভাবে আমি একজন নগণ্য মানুষ হিসাবে আমার প্রস্তাব হচ্ছে আগে তাদেরকে অর্ধচন্দ্র দিক এবং তাদের কাছ থেকে এই কমাসের টাকা সুদসহ যেভাবে ফেরত নেওয়ার কথা বলা হয়েছিল সেটা নিক, 1। 2 হচ্ছে বাকি যারা রইল তাদের মধ্যে কিছু যদি অযোগ্য থেকে থাকে, নিশ্চিতভাবেই থাকবে, তাহলে তাদের ব্যাপারে একেবারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিক যে বিচার বিভাগীয় একটা তদন্ত চলবে এবং যদি পরবর্তীকালে ওই বাকি সংখ্যার মধ্যে কেউ অযোগ্য হিসেবে ধরা পড়ে, তাহলে তার চাকরিটা কিন্তু যাবে, জেল হবে এবং তার কাছ থেকে সুদসহ টাকাটাও নেওয়া হবে। আর ওই যাদের অর্ধচন্দ্র ওই 10,750কে দেওয়া হবে, এটা আমার প্রস্তাব, তাদের জেলটাও যেন হয়। দ্বিতীয়ত হচ্ছে যে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ, এদের যারা মাথা, যারা স্বীকার করছে, যারা লিখিতভাবে জমা দিচ্ছে যে হ্যাঁ দুর্নীতি করে বা অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে, তারা কেন ছাড় পাবে? তাদেরও জেল জরিমানা হোক, প্রয়োজনে যাবজ্জীবন জেল হোক, এটা আমি চাই। এটা আমার ব্যক্তিগতভাবে একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে, এই রাজ্যের অধিবাসী হিসাবে আমার এটা চাওয়া। 3 নম্বর হচ্ছে শিক্ষামন্ত্রীকেও এর মধ্যে এনে, কারণ তার দপ্তরের অধীন, তিনি দায়িত্ব অস্বীকার করতে পারেন না, তারও জেল জরিমানা চাই। আর যারা ওই ধর্মতলায় বসে ধর্ণা দিচ্ছেন, বহু সংখ্যক ছেলে মেয়ে, প্রায় 1300 দিনের ওপরে, রোদ জল বৃষ্টি উপেক্ষা করে ঘরের সন্তানকে নিয়ে চোখ দিয়ে জল পড়ছে তাদের, আজকে কষ্ট করে তারা অবস্থান করছেন। এই যে 10,750 জনকে অর্ধচন্দ্র দিয়ে তাদের একেবারে সেন্ট্রাল জেলের মধ্যে ঢোকানো হবে, সেই 10,750 ওই ধর্মতলার যারা অবস্থানরত তাদের মেরিট ভিত্তিক তাদেরকে নেওয়া হোক। এ সমস্যা দীর্ঘদিন চলতে পারে না। তবে এসএফআই যেটা বলেছে এটাও ঠিক, কিন্তু পাশাপাশি এসএফআইয়ের একটা যুক্তির সঙ্গে আমি একমত হচ্ছি না, যে এত সংখ্যক লোকের যদি চাকরি চলে যায় তাহলে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে। আচ্ছা বলুন তো, আজকে আপনারা বলছেন যে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে, তাহলে যে এই অযোগ্যগুলো আছে, এই অযোগ্যগুলোকে দিয়ে পড়ালে আজকে শিক্ষা ব্যবস্থাটা তো এমনি শেষ হয়ে গেছে। জেনে শুনে আমার সন্তানকে আমি তার ভবিষ্যৎটাকে নষ্ট করতে কিছু সাদা খাতা জমা দেওয়া, র্যাঙ্ক জাম্প করা, পরীক্ষা না দিয়ে চাকরি পাওয়া, কিছু আকাট মানে অশিক্ষিত হাতে আমি তুলে দেবো পড়াতে? আর বিকাশবাবু যে কথাটা বলছেন যে পুরো প্যানেলটাকে বাতিল করে আবার নতুন করে পরীক্ষা হোক, বিকাশবাবু কি এই গ্যারান্টি দিতে পারবেন যে আবার নতুন করে পরীক্ষা হলে আবার দুর্নীতি হবে না? সুতরাং দুর্নীতি এরা করবে, দুর্নীতি ছাড়া এদের আর দ্বিতীয় কোনো পথ নেই। তাই আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করছি না, আমার প্রস্তাবগুলো আমি বললাম।
আপনারা যদি সহমত হন জানাবেন, দ্বিমত পোষণ করলে আপনারা জানাবেন, আপনাদের মতামত আপনারা জানাবেন। আমি এই সমস্ত মতামত নিয়ে আমি সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তার কাছে একজন নগণ্য মানুষ হিসাবে আমি মেল করে আমি মানুষের বক্তব্যটা তুলে ধরতে চাই, তার জন্যই এই এপিসোড। এবং যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এটুকুই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।